আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার। প্রতিদিন আমাদের কেউ না কেউ হত্যা গুমের শিকার হচ্ছে রিজভী। বেতন বোনাসের দাবিতে উত্তরখানে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ। ঈদ যাত্রায় সড়কে ঝরল একই পরিবারের 3 জন সহ 8 জনের প্রাণ। ঢাবি থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে ছাড়া পাচ্ছেন না জিম্মি 23 নাবিক। বাংলাদেশের সাথে একই দিনে রোজা শুরু হওয়ায় মালয়েশিয়ায় ঈদ বুধবার। ইউসিবির সঙ্গে একীভূত হচ্ছে এনবিএল। শেষ বেলায় বাড়তি ভাড়ায় যাত্রী নাকাল। রমজানে মূল্যস্ফীতি বেড়ে 9.81%। ফরিদগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপে সংঘর্ষ, গুলি, পুলিশ সহ আহত 7। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আওয়ামী লীগ নেতা ধরার পর এলাকাবাসীর মারধর। ইন্দোনেশিয়ায় 6.6 মাত্রার ভূমিকম্প। রাশিয়ায় ভয়াবহ বন্যা, শহর ছাড়ছে হাজার হাজার মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়। গত সোমবার মধ্যপ্রাচ্যে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার বাংলাদেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। প্রতিদিন বিএনপির কেউ না কেউ হত্যা, না হয় গুমের শিকার হচ্ছে, না হয় জেলে বন্দী করা হচ্ছে বা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের প্রায় প্রতিদিন আদালতের সারা দিন পার করতে হচ্ছে। ফলে অধিকাংশ মানুষের চাকরি নেই, বন্ধ হয়ে গেছে ব্যবসা। 1.5 লাখের উপরে মিথ্যা মামলায় প্রায় 50 লাখ নেতাকর্মী আসামি। কেউ কারাগারে, কেউ মানবতার অবস্থায় ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়ে জীবনযাপন করছে, বলেন রিজভী। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মেটানোই যেন দুঃস্বপ্ন। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরখানে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। এ সময় তারা 2 ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আজ মঙ্গলবার সকালে উত্তরখানের চানপাড়া এলাকার এইচআরবি অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কয়েকশো শ্রমিক সকাল থেকে এ আন্দোলন শুরু করেন। আন্দোলনরত শ্রমিকেরা বলেন, মাস শেষ হলে বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এমন টালবাহানা করে আসছে তারা বলেন, সারা বছর কাজ করেছি, রমজানের ঈদ চলে এসেছে, সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছে, অথচ আমরা বাড়ি যাওয়া তো দূরের কথা, বেতন বোনাসও পাই না। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 8 জন নিহত হয়েছে। এদের মধ্যে স্বামী, স্ত্রী ও সন্তান সহ 6 জনের পরিচয় পাওয়া গেছে, বাকি 2 জনের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই পিকআপ ও সিএনজি অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে। নিহতরা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের ল্যাংড়া বাজার এলাকায় মঙ্গলবার দুপুর 12টার দিকে বাস ও মাহেন্দ্রপুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিশুপুত্র মাহিদ এবং গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর স্বামী স্ত্রী মারা যান। তাদের অপর পুত্র মুজাহিদকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ত্রিশাল সদর ও বালিপাড়া এলাকায় পৃথক 2 সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাবি টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি অবাক বিষয় দেখি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয় আর প্রশাসন সেটি মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হঠকারী সিদ্ধান্ত। সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি 23 নাবিককে ঈদের আগে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিককে উদ্ধারের তৎপরতা চলছে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে তাদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পারব। চেষ্টা করেছিলাম তাদের ঈদের আগে ফিরিয়ে আনতে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নাবিকদের সঙ্গে নানাভাবে যোগাযোগ হচ্ছে। জলদস্যুরা কিছু একটা পাওয়ার জন্য জিম্মি করেছে নাবিকদের, কিন্তু তাদের কত টাকা দিতে হবে এটা বলা যাচ্ছে না। মালয়েশিয়ার মুসলমানরা বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবেন। মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত 30 মার্চ মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল যে 9 এপ্রিল মালয়েশিয়ার আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যেতে পারে। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাজা সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহ আর হাজ ইস্তানা আলম শাহ ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর দ্য স্টার মালয়েশিয়ার। উল্লেখ্য, এবছর বাংলাদেশ ও মালয়েশিয়ায় একই দিনে রোজা শুরু হয়েছিল। বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ইউসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে বৈঠকে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এর আগে একীভূতকরণ ইস্যুতে ইউসিবি এবং এনবিএল এর ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল, অপরদিকে ইউসিবির আর্থিক ভিত্তি সবল। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি ব্যাংক একীভূতকরণের নীতিমালা জারি করেছে, যেখানে স্বেচ্ছা এবং বাধ্যতামূলক দুইভাবে দুর্বল ব্যাংকের সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হওয়ার বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। কলকারখানা ছুটির পর নিয়মের তোয়াক্কা নেই বাসের ভাড়ায়। সারা বছর লোকাল হিসেবে চলে যেসব বাস, ঈদ সামনে রেখে এইসব বাসেও আদায় করা হচ্ছে 2 গুণ থেকে 3 গুণ ভাড়া। বাস মালিক ও চালক শ্রমিকদের ভাষ্য, যাত্রী ধরতে সারা বছর কম ভাড়া রাখেন তারা। ঈদে সরকার নির্ধারিত এবং বাসের শেষ গন্তব্যের ভাড়া নেওয়া হচ্ছে, এতে ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী ও মহাখালী বাস স্ট্যান্ডে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া 315 টাকা। এদিন যেসব লোকাল বাস 150 থেকে 200 টাকা নিত, সেগুলো এখন 500 থেকে 800 টাকা পর্যন্ত নিচ্ছে। রমজান মাসে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য লাগাম ছাড়িয়েছিল। এর প্রভাব পড়েছে মাস শেষের মূল্যস্ফীতিতে। মার্চ মাসে গড় মূল্যস্ফীতি বেড়ে 9.81% দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে যা ছিল 9.67। আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচকে এ তথ্য জানা গেছে। মার্চে মূল্যস্ফীতি 9.81%। অর্থ হলো 2023 সালের মার্চে যে পণ্য 100 টাকায় কিনতে হয়েছিল, এবছরের মার্চে তা 109 টাকা 81 পয়সায় কিনতে হয়েছে। বিবিএস এর তথ্য বলছে, মার্চে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 9.87% হয়েছে। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.44%। গত মাসে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। ফরিদগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগান থেকে 4 রাউন্ড গুলি ছোড়ে। 2 নং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও ঈগল প্রতীকের প্রার্থী শামসুল হক ভূঁইয়ার অনুসারী হারুনুর রশিদ ও বর্তমান এমপি মোহাম্মদ শফিকুর রহমানের অনুসারী তাবাসসুমের সমর্থকদের মধ্যে মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, ঈদ উল ফিতর উপলক্ষে চেয়ারম্যান ভিজিএফ এর চাল বিতরণের জন্য ইউপি কার্যালয়ে যান। সেখানে আগে থেকে পরিষদ দখলে রাখেন ইউপি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা তাবাসসুম মাস্টার ও তার লোকজন। চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছে চাল বিতরণের চেষ্টা করলে উভয় কর্মী সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 7 থেকে 8 জন আহত হন।
ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে চৌধুরী সাব্বির আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে ওই নেতাকে মারধর করা হয়। ঘটনার দুদিন পর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা সদরে তার প্রভাব বিস্তার রয়েছে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। জানা গেছে, গত রোববার রাতে জেলা সদরের গেরদা ইউনিয়নের গোকাইল গ্রামের বাসিন্দা এক প্রবাসীর বাড়িতে যান সাব্বির চৌধুরী। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রাত 1টার দিকে 2 সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর ঘরের ভেতর থেকে আটক করে তাকে। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় 6.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার দিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব গবেষণা সংস্থা BMKG বলেছে, 6 মাত্রার ভূমিকম্প হলেও এতে সুনামির কোনো আশঙ্কা আপাতত নেই। তবুও সাগর তীরবর্তী এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা SGS জানিয়েছে, ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরে দ্বীপের 35 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বন্যায় ডুবে যাচ্ছে রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের নগরী ওরস্কো। আজ সকালেও নগরীতে 6,995টি আবাসিক ভবন প্লাবিত হয়েছে। এর ফলে 800 শিশু সহ প্রায় 2,500 বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের বরাতে রুশ সংবাদ মাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাজশাহীর 2টি শহরে বন্যার সাইরেন বেজে উঠলে আরও হাজার হাজার লোককে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কমপক্ষে 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় 2টি প্রধান নদী ভয়াবহভাবে ফুলে ফেপে উঠেছে। উরাল পর্বতমালা এবং সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত বরফ গলে রাশিয়ার কয়েকটি বৃহত্তম নদী প্লাবিত। এ পর্যন্ত কমপক্ষে 10,500 বাড়িঘর বন্যার কবলে পড়েছে। আরও কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।